নমস্কার। দ্য ইন্ডিয়ান ক্রনিকল শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2025-এ আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি ঝিলিক দিকে, ঝিলিক সাহা। আমরা প্রসঙ্গত আমাদের আলোচনায় যাব, বাট তার আগে যেটা আমাদের জানার ইচ্ছে যে ঝিলিকদি আমাদের শ্রেষ্ঠ বাঙালি সম্মানে আপনি মনোনীত হয়েছেন। আগামী 30 মার্চ রবিবার আমাদের এই সাম্মানিক অনুষ্ঠান হতে চলেছে, যেখানে প্রশাসনিক স্তর থেকে বিনোদন জগতের মহারথীরা থাকবেন। এই অনুভূতিটা কেমন? যখন আমি শুনতে পেলাম যে আমার নামটা মনোনীত হয়েছে শ্রেষ্ঠ বাঙালি 2025-এ, তখন আমি খুবই অভিভূত হলাম। এবং আমি চ্যানেলের প্রত্যেকটা কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা এই চ্যানেলের সাথে যুক্ত, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা। তারা এরকম ভবিষ্যতে করতে থাকুক। এর ফলে বর্তমান প্রজন্ম বা পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তারা বিভিন্ন কাজে উৎসাহিত পাবেন এবং এগিয়ে আসবেন আরো ভালোভাবে, এবং এই চ্যানেলটা আরো বেশিভাবে সফলতা পাক, সেটা আমি চাইবো। এবং আবারও আমার তরফ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন রইল। যেটা হয়, আমরা প্রফেশনাল ওয়ার্ডটা আমরা শুনলেই না প্রশ্নটা আমার কাছে ভারী হয়ে যায়। খুব ভারী কেউ একটা আসছে, মানে ভীষণ গম্ভীর, স্ট্রিক্ট, একদম ডিসিপ্লিন মেনটেন করা মানুষ। কিন্তু যখন আমরা ঝিলিক দিকে দেখলাম, তখন দেখলাম যে ঝিলিক দিকে দেখলাম যে ঝিলিক ভীষণই একদম হাসি খুশি একটা মানুষ, ভীষণ উচ্ছল, প্রাণোচ্ছল। তো এই দুটোর মেলবন্ধন কি করে? আসলে আমি মাস্টার ডিগ্রি করার পর খুব কম বয়সে চাকরিটাতে যুক্ত হই, মানে আমি খুব কম বয়সে চাকরি পেয়ে যাই। তার ফলে কি হয় যে আমার যেহেতু লয়ের স্টুডেন্ট রয়েছে, এলএলবির অনেক স্টুডেন্ট রয়েছে, আমি চেষ্টা করি যে তাদের সাথে, মানে এখনকার দিনের সময়কালটা তো অনেকটা এগিয়ে গিয়েছে, তো আমি চেষ্টা করি তাদের সাথে বন্ধুর মতো ইন্টারাকশন করার, যাতে আমি যখন ক্লাসে যাই তখন যেন আমার ছাত্রছাত্রীরা আমার ক্লাসে বেশি করে আগ্রহ দেখায়। আমি যখন যাই তখন কথা বলে, এমনকি এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যে আমাকে তুমি তুমি করে স্টুডেন্টরা কথা বলে। তো এর ক্ষেত্রে অনেকের অনেক অবজেকশন থাকে, কিন্তু আমি তাদেরকে বারণ করি না। কেন, আমি ওদের সাথে বন্ধুর মতোই, কেন আমি মনে করি যে একটা টিচার মানে হচ্ছে একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো আমি যেমন ওদেরকে গাইডও করি, যখন বকার আমি তাদেরকে বকি, আবার যখন তাদেরকে ভালোবাসার বন্ধুর মতোই তাদের সাথে মিশি এবং ভালোবাসি। তো ওর জন্য যে আমি একটু মানে স্টুডেন্ট সেন্টার্ড বলতে পারেন, যে আমি স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতেও ভালোবাসি, প্লাস আমি নিজেও খুব এইভাবেই সবার সাথে চলাফেরা করি এবং মিশি সবার সাথে। না, এরকম কোনোদিনও হয়নি, এরকম আমার সাথে কোনোদিনও হয়নি। যে আমাকে আসলে কলেজে সবাই চেনে যে আমি ঝিলিক ম্যাডাম, আমি ল ফ্যাকাল্টি পলিটিক্যাল সায়েন্স নিই, তো আমাকে এটা সবাই চেনে। তো সুতরাং স্টুডেন্টরা আমাকে সম্মানও করে, ভালোবাসে, কোনো সুবিধা অসুবিধা যাই হোক আমাকে এসে বলে এবং আমি সেটা সমাধান করার চেষ্টা করি যতটা আমার হাতে রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে হয়ে যায় মোটামুটি। যেহেতু আপনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অবভিয়াসলি আপনি কলকাতা মানে পশ্চিমবঙ্গ মানে তো কোথাও গিয়ে ভৌগোলিক পরিস্থিতির মধ্যে একটা রাজনীতির গন্ধ তো থাকেই অবশ্যই। তো এই যখন ছাত্র রাজনীতি, যেটা এখন সব থেকে বেশি প্রাধান্য পেয়ে আসছে, ছাত্র রাজনীতি আর প্রফেসরদের মধ্যে সম্পর্কটা খুব একটা অঙ্গবন্ধুর সম্পর্ক। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে আসছি, যাদবপুর থেকে শুরু করে ক্যালকাটা সব। এটা আপনার কি মনে হয়, এটা যদি একটা খুব সুন্দর মেলবন্ধন তৈরি হয়, তাহলে আমার মনে হয় ছাত্রদের জায়গাটা আরো বা ছাত্রছাত্রীর জায়গাটা আরো অনেক সুদূর প্রসারী হতে পারে। এবার আমি একটা কথা বলি যে প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দুটো জিনিসই থাকে। তো প্রত্যেকটা স্টুডেন্টে যে ভালো হবে বা তার মানসিকতা ভালো হবে সেটাও নয়, প্রত্যেকের আইডিওলজিতে থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম আইডিওলজি থাকে। টিচারদের মধ্যে আইডিওলজির পার্থক্য রয়েছে, স্টুডেন্টের মধ্যেও আইডিওলজির পার্থক্য রয়েছে। কিন্তু আমার যখন প্রফেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর হিসেবে যখন আমি চেয়ারে বসছি, তখন আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই সমান।
ঠিক আছে, এবং সে কোন রাজনীতি থেকে বিলং করছে, সে কোন ভাবধারার থেকে বিলং করছে, সেটা আমার আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না। সে যদি ভুল হয় তাহলে সে ভুল, তাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যদি সে ঠিক হয় সেটা বলে দেওয়ার দায়িত্বটাও আমার। সুতরাং স্টুডেন্ট এবং টিচারের মধ্যে মেলবন্ধনটা এরকমই হওয়া উচিত যে তারা ভালো খারাপ যাতে আমাদেরকে শেয়ার করতে পারে এবং আমরা সেটা যেন সমাধান করতে পারি। তো এরপরে যেটা আমরা জানতে চাই, মূলত আমরা যারা সাধারণ মানুষ, কারণ আমাদের মূল উদ্দেশ্য তো শ্রেষ্ঠ বাঙালি শুধুমাত্র উচ্চশিক্ষিত কৃতি বাঙালিদের জন্য নয়, সবাই সেখানে রয়েছে, সব রকমের মানুষ রয়েছে, একদম সব একদম শ্রেণীর সব মানুষ শ্রেণীর রয়েছে। মানুষ। তো সেই জায়গা থেকে আপনি, আমার মনে হয় খুব স্বল্প বয়সের মধ্যে বহু জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন, সেখান থেকে সম্মানিত হওয়া প্রচুর হয়েছে। তার একটা ব্রিফ ছোট যদি জানতে চাই। আসলে আমি যখন গ্র্যাজুয়েশনে পড়তাম তখন আমার মধ্যে একটা চিন্তা ছিল যে আমাকে এমন কিছু করতে হবে বা আমাকে অন্যান্য স্টুডেন্ট থেকে এমন কিছু আলাদা করতে হবে যাতে পরবর্তীকালে আমি তাদের থেকে আলাদা, মানে যাতে আমি একটা স্ট্যাবলিশ জায়গায় পৌঁছাই এবং সেটা যেন খুব তাড়াতাড়ি পৌঁছায়। তো আমি প্রথম থেকে লেখালেখির সাথে যুক্ত, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করা থেকে শুরু করে আমার লেখা বিভিন্ন জার্নাল প্রকাশিত হওয়া শুরু থেকে, বিভিন্ন বই চ্যাপ্টার থেকে শুরু করে। তো এই মানে পড়াশোনার পাশাপাশি এগুলো হচ্ছে মানে আমার ভালো লাগার বা ভালোবাসার একটা জায়গা। এই কারণে কি হয় যে প্রত্যেকটা টিচার থেকে বা আমাকে যারা দেখে আমার থেকে ছোট বা বড়, তারা আমাকে বিভিন্ন ভাবে মানে আমাকে অনুপ্রেরণা দেয় তারা, যে না তুমি যে কাজটা করছো এগিয়ে চলো। এবার আমার ক্ষেত্রেও বিভিন্ন স্ট্রাগল এসেছে, আমাকেও বিভিন্ন কথা শুনতে হয়। তো আমি চেষ্টা করি যে আমার যেটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা রয়েছে সেই জায়গাটাকে আমি কন্টিনিউ করব। হ্যাঁ, এক্ষেত্রে যাদের মনে হয়েছে যে না আমি ভালো কাজ করছি, সেক্ষেত্রে আমি অবশ্যই সম্মান পেয়েছি এবং তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। এইভাবে এগিয়ে যাচ্ছি আমি কাজের মধ্য দিয়ে। আমরা যে ঝিলিক থেকে এখন আমরা পাচ্ছি, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে পেছনে আমরা একটা চালচিত্র লাগিয়েছি, মা সরস্বতী বসেছি। তো বাড়ি থেকে এই পরিবেশটা ঠিক এইরকমই, না ওখানেও একটা গাম্ভীর্য? না না, একদমই নয়। আমি কোনোদিনও মানে এই গাম্ভীর্য ভাব বা আমি গম্ভীর মানুষ এরকম কেউ বলতে পারবে না। আমার সাথে যারা থাকেন বা আমাকে যারা প্রত্যেকদিন মানে ডেইলি লাইফে আমাকে যারা দেখেন, তারা কেউ বলতে পারবেন না বা কোনো টিচারও আমাকে বলতে পারবে না ঝিলিক প্রচন্ড গম্ভীর। কিন্তু হ্যাঁ, আমি যখন ক্লাসে বসে যাই তখন আমি পড়ানোর সময়টাতে আমি অ্যাজ আ টিচার হিসাবে আমার যতটুকুটা দায়িত্ব থাকে আমি অবশ্যই করি, কিন্তু বাকি সব সময় আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি মেশার চেষ্টা করি এবং সবকিছুকে অবজার্ভ করার চেষ্টা করি কাছ থেকে। যদি আপনাকে আমাদের বাঙালি সমাজের কিছু পরিবর্তন করার ক্ষমতা দেওয়া হয়, এক কথায় কোনটা পরিবর্তন করতে চাই? সমালোচনা করা মানুষের, মানে রবীন্দ্রনাথ যেহেতু বলেছিল যে মানে বাঙালি করেছো কিন্তু মানুষ করতে পারোনি, যে ব্যাপারটা সেক্ষেত্রে হচ্ছে যে বাঙালি বাঙালি সমালোচনা করে ঠিক আছে, কিন্তু এই সমালোচনার পরিবর্তে যদি মানুষ যে যে পছন্দের, কেন সবারই তো পছন্দটা একরকম নয়, বিভিন্ন জন বিভিন্ন জিনিস পছন্দ করে এবং এখন আমি মনে করি কাজের পরিধিটা অনেকটা বেড়ে গেছে, আমাদের হাতে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, কাজের পরিধি বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে। তো সবাই যদি নিজের কাজটাতে অনেকটা ফোকাস করে তাহলে আমার মনে হয় যে আমরা অনেকভাবে উপকৃত হব, অনেকভাবে। তো আমি এটাই চাইবো যে বাঙালি জাতি শ্রেষ্ঠ তো বটে, কিন্তু আরো শ্রেষ্ঠ হওয়া যাবে যদি নিজের সমালোচনাটা করা বন্ধ করে। প্রসঙ্গত যেহেতু সামাজিক মাধ্যমের কথা ঠিক আছে, সেই জায়গা থেকে বলবো, আজকে বিশেষ করে বাঙালি ডিজিটাল মানি আর্ন করার জন্য প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়ছে, বাচ্চা থেকে বুড়ো। একদম একদম। এবং সেখানে কোথাও কোথাও গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়া, ভাষার মাত্রা ছাড়িয়ে যাওয়া, একদম সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আবার এই কথাটাও ঠিক যে কোথাও গিয়ে তারা কিন্তু একটা ভালো অর্থ উপার্জন করছে, যেটা হয়তো একটা একটু উচ্চশিক্ষিত ব্যক্তি কোনো কর্পোরেট জায়গা থেকে প্রচুর পরিশ্রম করে মাসের শেষে রোজগার করতে পারে। একদম। তারা কিন্তু হেসে গেলে এটা করছে। ভালো দিক বা মন্দ দিক কি কি দেখতে পাচ্ছেন? ভালো দিক মানে আমি যেটা বলি যে ভালো দিক থাকে খারাপ দিক থাকে, কিন্তু
এখন যে ব্যাপারগুলো হয়েছে যে কোনো একটা কন্টেন্ট, মানে ডেইলি লাইফের কন্টেন্ট, বা আমি সামান্য হয়তো ফুচকা খাচ্ছি বা কিছু স্ট্রিট ফুড খাচ্ছি, সেটার ভিডিও। তো সেই জিনিসগুলো থেকে তাদের হয়তো আনন্দ দিচ্ছে, কিন্তু সেটা অ্যাজ আ প্রফিট হিসাবে সেটা শর্ট টার্ম, কিন্তু লং টার্ম কোনো প্রফিট নয়। ঠিক আছে, এখন আমার চ্যানেলটা হিট করে গেছে, খুব ভালো কথা, কিন্তু 2 মাস পরেও যে পরিবেশ পরিস্থিতি থাকবে বা মানুষের মেন্টালিটি যে সেটা থাকবে, সেটাও তো নাও হতে পারে। তো খারাপ দিকটা মনে করি যে এটা একটা খারাপ দিক যে মানুষ সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ সময়, মানে আমাদের যদি স্ক্রিনিং এখন টাইম দেখা হয়, প্রত্যেকটা মানুষ মোটামুটি 8 থেকে 9 ঘন্টা তার বেশিরভাগ সময় হচ্ছে ইনস্টাগ্রামে রিলস দেখতে বা ফেসবুকে রিলস দেখতে সময় কাটায়। তো এর বদলে আমি মনে করি যে ভালোবাসার বিভিন্ন জিনিস রয়েছে যেখান থেকে নিজের মানে শুধুমাত্র যে আমি পুঁথিগত শিক্ষা নেব সেটা নয়, বাইরের অনেক জিনিস অবজার্ভ করার বিষয় রয়েছে, সেই জিনিসগুলো যদি করে তাহলে বেটার হয়। এবার এক একজনের থাকে না যে এক একজনের এক এক রকম পছন্দ থাকে, এবার সেই পছন্দটার মাপকাঠি সে কিভাবে নির্ধারণ করছে বা তার ডেইলি লাইফটা কিভাবে নির্ধারণ করছে, সেক্ষেত্রে তো আমার অবজারভেশনটা তো খুব একটা বেশি কাজে দেবে বলে আমার মনে হয় না যে আমি তাকে অবজার্ভ করব। কেন, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা মানুষের ছোট থেকে বড় বড় হওয়ার একটা যে ব্যাকগ্রাউন্ড সেটা আলাদা রকম থাকে। তো আমি মনে করি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে যার পছন্দ মতো করছে। এবার পছন্দের ক্ষেত্রে তো অবশ্যই স্বাধীনতা রয়েছে, হ্যাঁ। এবার আমি ভাষার ক্ষেত্রেও আমার স্বাধীনতা রয়েছে সংবিধানের কথা অনুযায়ী, কিন্তু আমি কাউকে এমনও কোনো কথা ব্যবহার করতে পারি না যাতে তার মানে হার্ম হয়, যেটাকে আমরা হার্ম প্রিন্সিপাল বলে থাকি, সেটা আমি ইউজ করতে পারি না কোনোভাবে। তো সেক্ষেত্রে কি যে হ্যাঁ, আমরা যদি হয় সেটার আমরা এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারি, বাট এগুলো থেকে দূরত্ব বজায় রাখাটাই ভালো। এবং যে যার মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, যদি আপনাকে সেটা ব্যাঘাত না করছে তাহলে সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। মাঝে মধ্যেই শোনা যায় যে বাঙালি পিছিয়ে পড়া একটা জাতি। আপনার মতে কি আজকের দিনে একদমই নয়, একদমই নয়। বাঙালির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। আমি মনে করি যে বাঙালির মতো যে বাঙালি যে ইন্টেলেকচুয়াল, মানে আমি তো বিভিন্ন জায়গা যেহেতু যাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, সেক্ষেত্রে আমার যতটা অবজারভেশন রয়েছে যে বাঙালি যতটা মানে অ্যাজ এ ইন্টেলেকচুয়াল চর্চা করে, মানে অনেক, মানে প্রজাতি থেকে অনেকটাই এগিয়ে। তো আমি মনে করি যে বাঙালি কিন্তু এখনো তার যে সর্বশ্রেষ্ঠ যে ব্যাপারটা রয়েছে, যেটা আগেও ছিল বর্তমানেও রয়েছে, এবং এই যে চর্চাটা তারা করে যায় সেটা ভবিষ্যতেও কাজে দেবে। তো আমি কোনোদিনই মনে করি না যে বাঙালি পিছিয়ে গিয়েছে। এবার আপনি সেটা বলতে পারেন হ্যাঁ, শিক্ষাক্ষেত্র থেকে বা কর্মসংস্থান থেকে পিছিয়েছে, সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু বাঙালির যে ইন্টেলেকচুয়াল প্রসেস, আমরা এখনো বিভিন্ন সেমিনার করি, বিভিন্ন কনফারেন্স করি, বিভিন্ন জায়গায় যাই, বাঙালি ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্যমটা রয়েছে সেটা অন্য অনেক, মানে বাইরের থেকে অনেক বেশি রয়েছে। এবার সে কিভাবে সেটাকে ইউটিলাইজ করছে সেটা দেখার বিষয় রয়েছে, যে কিভাবে ইউটিলাইজ হচ্ছে। দিদি, আপনার মতে কি বাঙালির বই পড়ার আগ্রহ কমে গেছে? অবশ্যই। করোনা পরিস্থিতির পরে যে দেখুন, করোনার পরিস্থিতির পরে বইপত্রের দাম অনেক বেড়ে গেছে। মানুষের যেহেতু কর্মসংস্থান নেই, এবার একটা বইয়ের দাম যদি ধরুন 600 700 বা 1000 হয়, এবার একটা বাঙালি যারা খেটে খাওয়া মানুষ, বা আমাদের বেশিরভাগ মানুষই তো মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত বাঙালি পড়ে, এবার স্বাভাবিকভাবে কি যে তাদের পক্ষে যদি আয় না থাকে তাহলে সে কিভাবে সে বইটা কিনবে। কিন্তু এটা হয়েছে যে করোনার পরবর্তীকালে অনলাইন যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো রয়েছে যেখান থেকে অনলাইন বইপত্র পড়া যায়, সেখানে কিন্তু অনেকটাই বাঙালি মানে ওখান থেকে বিভিন্ন অ্যাক্সেস পায়। তো আমার মনে হয় যে হ্যাঁ, এমনি হয়তো দেখা যাবে যে বইপত্রের পড়ার, কিন্তু এমন মানে কমেনি যেটা বলে আমার মনে হয় যে খুব একটা বেশি কমে গেছে। কি মনে হয়, বাঙালি ফ্যাশন টুরিস্ট নাকি না? আছে, অবশ্যই রয়েছে। আমি বাঙালিকে তো শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ প্রজাতি বলি, সব ধার থেকে এগিয়ে রয়েছে।